নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে আমরা দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অশরীরীতে ঠিক বেশ কিছু ছবি, আজকে বলে না, আমরা পরপর করে এপিসোড ওয়াইজ যাব যে কোন কোন ছবিতে এই ভৌতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে মধ্যে হরর মুভিজ যেগুলো ছিল সেক্ষেত্রে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কলাকুশলীরা। কারণ আমি বহুবার একটি কথা বলেছি যে দেখুন, অনেক সময় আমি অ্যামিটেবল হররের কথা বলেছি, আমি এক্সরসিস্টের কথা বলেছি, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজের কথা বলেছি, এরকম নানের কথা বলেছি একাধিক। দেখুন, যখন কোনো ছবি তৈরি হচ্ছে, হরর মুভিজ তৈরি হচ্ছে, সেই সময়ে যা মানে চলচ্চিত্র পরিচালক বলুন, প্রযোজক বলুন, কলাকুশলীরা যারা রয়েছেন বলুন, বিশেষ করে পরিচালক, তিনি চেষ্টাই করবেন যে একটা পরিবেশ তৈরি করতে, যাতে সেটা ওনার যে ফ্যাক্টের উপর এগোবে গল্প, টোটাল মুভি, তো সেই ফ্যাক্টটাকে যাতে জাস্টিফাই করা যায়। অর্থাৎ কিনা যে পরিবেশটা যাতে এমন হবে যে পরিবেশে মানে মুভির যে গল্পটা ঠিক যে মানে চলচ্চিত্র হচ্ছে যে গল্পের ওপরে, সেই গল্পটা যেন বাস্তবিক জায়গা নেয়, অন্তত দর্শকদের সামনে যাতে সেই পরিবেশটা তৈরি হয়। স্বাভাবিকভাবেই যারা ক্রু মেম্বার্স থাকেন তারা কিন্তু ডিরেক্টরের সঙ্গে কথা বলে তারা শুটিং স্পট ফিক্স করেন এবং সেইখানে গিয়ে তারা শুটিং করেন। তো আমি পরপর করে সমস্ত মুভিজের সব এক্সপিরিয়েন্সেস শেয়ার করব। তার আগে অত্যন্ত জনপ্রিয় একটি ছবির কথা বলবো বলিউডের, এবং এটা আমার আপনার অনেকেরই অত্যন্ত পছন্দের একটি ছবি ছিল। সেটা হচ্ছে লেকিন। 1991 সালে লেকিন গুলজার পরিচালিত মুভিটি রিলিজ হয়েছিল। কেন হঠাৎ করে লেকিনের কথা আনলাম? আপনারা ভাবতে পারেন লেকিন একটা ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে চলেছিল গল্পটি। খুব ভালো, রেভা বলে একটি ক্যারেক্টার প্লে করেছিলেন ডিম্পল কাপাডিয়া, প্রখ্যাত অভিনেত্রী, যে একটি প্রেতাত্মার অভিনয় করেছিলেন, একটা অতৃপ্ত আত্মার অভিনয় তিনি করেছিলেন। হেমা মালিনী ছিলেন একটি বিশেষ চরিত্রে, বিনোদ খান্না ছিলেন। বিষয়টা সেখানে না, গল্পটা হচ্ছে এখান থেকে। লেকিন 1991 সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এটি 1895 সালের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ গল্প অবলম্বনে তৈরি হয়েছিল লেকিন মুভিটি। এবং এখানে আপনারা প্রত্যেকেই শুনেছেন বিখ্যাত গান ইয়ারা সিলি সিলি, এখনো অনেকেরই কণ্ঠে ফেরে গানটি। আজ এই লেকিন ছবির শুটিং সেটে কি হয়েছিল বা কি শোনা যায়, অনেক রকম কথা, অনেক রকম তথ্য, সবই শোনা কথা, সবটাই কিন্তু শোনা কথা। এর কতটা বাস্তবিকতা রয়েছে, কতটা কাল্পনিকতা রয়েছে, এ অনেক তর্ক বিতর্কের বিষয় রয়েছে। এতে এই অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যে অবশ্যই এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1991-এ লেকিন রিলিজ হয়, যদিও লেকিন যখন তৈরি হয়েছিল, শুটিং শেষ হয়েছিল, কিন্তু তার 4 বছর আগে কিছু সমস্যার জন্য 4 বছর বাদে ছবিটিকে রিলিজ করা হয়। লেকিন ছবি চলাকালীন স্বয়ং ছবির পরিচালক গুলজার এবং অভিনেত্রী হেমা মালিনী, তিনি কিন্তু বেশ কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। কারণ ছবিটি জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ছিল, স্বাভাবিকভাবে ইন্টারভিউজ চলেছিল প্রচুর, এবং গুলজার সাহেব বলেছিলেন যে শুটিং স্পটে তারা পরিবেশটাই তৈরি করেছিল এমনকার রাজস্থান জয়পুরের একটি প্রাসাদে এই ছবিটি মানে শুটিং হয়েছিল, এবং একটি পরিত্যক্ত এলাকা এই জয়পুর প্রাসাদ, যেখানে ওই আত্মার ভূমিকায় ছিলেন স্বয়ং ডিম্পল কাপাডিয়া। তো শুটিং প্রতিদিনই হতো। যখনই শুটিং স্পটে কলাকুশলীরা পৌঁছতেন, সেখানে আমরা জানি যে হৃদয়নাথ মঙ্গেশকরের অসম্ভব সুন্দর মিউজিক, আবহ সঙ্গীত ছিল, যাতে আরও ভৌতিক পরিবেশ তৈরি হয়। তো সেগুলো তো ছিলই, এবং যেহেতু ওটা একটি পরিত্যক্ত এলাকা ছিল, সেই এবং প্রাসাদটা ওরকমই একটা
প্রাচীন প্রাসাদ জয়পুরের, এমনি ঘরগুলো যথেষ্টই একটা ভৌতিক পরিবেশ তৈরি করে, আলো আঁধারির খেলা তো ছিলই। সেখানে প্রত্যেক কলাকুশলী থেকে শুরু করে স্বয়ং পরিচালক গুলজার পর্যন্ত কিছু অদ্ভুত শব্দ শোনা, যখনই ক্যামেরা রোল, সাউন্ড, অ্যাকশন যখনই বলা হতো, তখনই ওই কোনো আওয়াজ শোনা, অদ্ভুত রকম কিছু আলো দেখা, এগুলো কিন্তু এই অভিজ্ঞতাগুলো কিন্তু তার হয়েছিল। একই কথা ইন্টারভিউতে হেমা মালিনী জিও বলেছিলেন যে তিনিও যখন লেখিনের শুটিং সেটে ছিলেন তখন তারও বেশ, যখনই শুটিং স্টার্ট হতো, যখনই লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন যখনই হতো, তখনই কিন্তু ওই বেশ কিছু অস্বাভাবিক শব্দ, যে শব্দগুলো হওয়ার কথা নয় এরকম কিছু শব্দ তিনি শুনতে পেতেন, এবং উনি নয়, আশেপাশে কলাকুশলীরাও শুনতে পেতেন। তার আগে বলে রাখি, লেকিন ছবি কিন্তু ক্ল্যাপ বক্স ফার্স্ট দিয়েছিলেন কিন্তু প্রখ্যাত ক্রিকেটার সুনীল গাভাস্কর, তার 4 বছর বাদে গেটে রিলিজ হয়েছিল। ডিম্পল কাপাডিয়ার একটি অভিজ্ঞতার কথা স্বয়ং তার কন্যা টুইঙ্কেল খান্না একটি ইন্টারভিউতে বলেছিলেন যে মা, অর্থাৎ ডিম্পল কাপাডিয়া, তিনি নাকি ওই জয়পুর ফোর্টে শুটিং চলাকালীন একদিন রাতে উনি ওখানে ছিলেন, তো শুটিং স্পট থেকে একটু দূরে গিয়ে উনি একটি রুমে ছিলেন, সেইখানে নাকি কোনো এক অশরীরী কোনো এক ছায়ার সাথে তিনি কথা বলেছিলেন। তিনি ভেবেছিলেন সে জীবিত আছে, কিন্তু পরবর্তীকালে তিনি রিয়েলাইজ করেন যে তার কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ সে অশরীরী ছিল। এটা ডিম্পল কাপাডিয়ার মনে হয়েছিল। তো টুইঙ্কেল খান্না সেই মনে হওয়ার কথাটি জানিয়েছিলেন যে মা এমন কোনো সত্তার সঙ্গে কথা বলেছিলেন যার কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ অশরীরী ছিল। যদিও ওই ফোর্টের যিনি মাতা ছিলেন, অর্থাৎ পদ্মিনী দেবী, তিনি বলেছিলেন যে না, এটা ডিম্পলজির ভুল ধারণা, আসলে ওই প্রাসাদেরই আমাদের এক কর্মচারী ছেলে এসে, যাকে ডিম্পলজি দেখেছিলেন, এবং সে আসলে ভয় পেয়ে গেছিল ডিম্পল কাপাডিয়াকে হঠাৎ করে রাতে ওরকম দেখে, কিন্তু কথা বলার তো নিয়ম নেই, তাই সামনে আসতে পারছিলেন, ওই ছায়ার মতো করে ও ঘুরছিল বোধহয়, সম্ভবত সেরকম ভুলই ধারণা হয়েছিল। দেখুন পদ্মিনী দেবী কি বলছেন, ডিম্পল কাপাডিয়ার কথা টুইঙ্কেল খান্না কি বলছেন, কতটা সত্যি কতটা মিথ্যে, সেগুলো তো অনেক বিষয় রয়েছে। তবে প্রত্যেকটি হরর মুভিজ যখনই তৈরি হয়েছে তখনই কিন্তু তার পরিবেশ গঠনের সময়, সেই পরিবেশকে আরো বেশি বাস্তবিকতা দেওয়ার সময় কিন্তু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, এমন বহু বহু কলাকুশলী বলেছেন। শুধু বলিউড নয়, হলিউডেও কিন্তু এই একই অভিজ্ঞতার সম্মুখীন কলাকুশলীরা হয়েছিলেন। সেটা দ্য অ্যামিটেবল হরর থেকে শুরু করে, সেটা নান থেকে শুরু করে, এক্সরসিজম অফ এমিলি রোজ থেকে শুরু করে আরো অনেক 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 মুভিজে কিন্তু ছিল। আমি এক এক করে পর্বের পর পর্বে এগিয়ে যাব যে কি কি ধরনের অভিজ্ঞতা এই ধরনের মুভিজ তৈরি করতে হয়েছিল, এবং তারা অভিজ্ঞতা সামনাসামনি হয়েছিলেন। পরবর্তী এপিসোডে আমরা থাকবো কিন্তু এই ধরনের আলোচনা নিয়ে। নমস্কার।